হায় হায়, পুচকি বলে কি? হাত ধরতে সাহসের প্রয়োজন হলো ঠিক কবে থেকে দিয়া? আপনি আমার হাত চাও আগে, নইলে কিন্তু খুব খারাপ হবে। এ রাজাকারের বংশধর, আয়রাকে দোলনা থেকে নামিয়ে তুই দোল খাচ্ছিস কেন? বাচ্চারা হলো ফুলের মতো, তুই তাদের সাথে অন্যায় করছিস, এগুলো ঠিক না। শুনেছি রাজাকারদের সাথে মিশে তোর দাদা অনেক শিশু অত্যাচার করেছে। শিশু অত্যাচার করেছে মানে? মানে তোর দাদি একটা পুচকি ছিল, তাকে বিয়ে করে জোর জবরদস্তি করে তোর দাদা এক প্রকার অত্যাচারী, তাই না? তবুও আমার দাদা ভালো মানুষ ছিল, মানুষের মতো রাক্ষস ছিল না। আমি যদি তোর দাদাকে ফলো করি তাহলে আমার শ্বশুরের মেয়ে আমাকে বলবে আমি আস্ত একটা চরিত্রহীন। আপনার এসব আজে বাজে কথা শোনার মুড নেই, এসেছেন বাড়ি যান। এখানে কি? তোদের বংশে দেখছি সব গুণী আছে, জামাইয়ের ওপর অত্যাচার করে না, মানে এ বাড়িতে জামাই এলে কি তাড়িয়ে দেওয়া হয়? এই নিউজ আজ ফেসবুকে লাইভে গিয়ে ভাইরাল করবো, যাতে রাজাকারের বংশে কেউ বিয়েই না করে। খবরদার বলে দিচ্ছি, আর একবারও বংশ তুলে কথা বলবেন না আপনি। আর শোন না দিয়া, কাল কি হয়েছিল? হুট করে খুব মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল, সারাদিন অপেক্ষা করেছি কেউ একজন ফোন দিয়ে আমায় ডাকুক। আজ তোমার জন্মদিন, তোমাকে দেখতে চাই, তুমি এসো। তোমাকে অনেকদিন দেখি না, কিন্তু আশা তো পূরণ হলোই না। বাট 1000টা কল এসেছে আর সবাই জন্মদিন উইশ করছে। সিরিয়াসলি বলছি দিয়া, আমার একদমই ভালো লাগছিল না ওই নির্দিষ্ট একটা মানুষের কল ছাড়া। যত মানুষ কল দিয়েছে আমি বারবার ভেবেছি এই বুঝি তার ফোন, কিন্তু তার ফোনই আসেনি। আর অবশেষে ম্যাডামের কল পেয়েছিলাম, সে সকালে ফোন দিতে পারতো, তাহলে আমি গতকালই চলে আসতাম। কিন্তু সে দিন গড়িয়ে রাতে ফোন করেছে। আমি তো রোবট না যে তখনই চলে আসবো। তখন আসার জন্য ছটফট করছিলাম, আসতে পারছিলাম না বলে আরো রাগ হচ্ছিল। জানিস, নির্দিষ্ট কারো মায়া আটকে গেলে আর বের হওয়া যায় না। তার এই মিষ্টি মুখে শুভ জন্মদিন শুনে সব রাগ মাটি হয়ে গিয়েছিল। ওনার মুখ পানে তাকিয়েছিলাম আমি, যতবার আমাকে বকা দিয়েছে ততবারই গভীর ভালোবাসার উদাহরণ দেখিয়ে গিয়েছে। বিহান ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি, যার সময় আমার হাতে দিয়ে গেলেন এক প্যাকেট ঢং ঢং চিপস। প্রতি বছরই কাজিনদের জন্মদিনে আমরা কয়েকজন কাজিন মিলেই সেলিব্রেশন করি। দু একজন ফ্রেন্ড সার্কেল থাকে। মামি বিরিয়ানি রান্না করছে, পায়েস রান্না করেছে, কয়েক রকমের পিঠা বানিয়েছে, হাতে হাতে সাহায্য করেছে বিবর ভাইয়ের আম্মু। আমরা ছাদে অনেকগুলো বেলুন দিয়ে সাজিয়ে ফেললাম। আজ বিহান ভাইয়ের দেওয়া সেই শাড়ি চুড়ি কাচরা পরেছি। বিহান ভাইও আজ ব্লু পাঞ্জাবি পরেছে। উফ, ওনাকে জাস্ট অসাধারণ লাগছে। ছাদে শুরু হয়েছে আমাদের কাজিনদের আড্ডা। তোহাপুর দৃষ্টি সোজা বিহান ভাইয়ের দিকে। কি জানি কত ভোল্টেজের ক্রাশ খাচ্ছে। মনে মনে ভীষণ রাগ হচ্ছে আমার। তোহা আপু বিহান ভাইকে বলে উঠল, বিহান ভাই, কাল কতবার কল করলাম, রিসিভ করেননি কেন? বিহান ভাই অবাক হয়ে বললেন, কোন নাম্বার তোমার? তোহা আপু আরো আশ্চর্য বনে গিয়ে বলল, বিহান ভাই, আমার নাম্বার সেভ করেননি আপনি? বিহান ভাইয়ের কথা স্পষ্ট ক্লিয়ার, সে তোহা আপুর নাম্বারই সেভ রাখেনি। এমনকি সে কোনো মেয়ের নাম্বারই সেভ রাখে না। এমন সময় মেহু আপু বলে উঠল, বিহান ভাই, তোহা কিন্তু আপনার নাম্বার মাই ক্রাশ দিয়ে সেভ করে রেখেছে। বিহান ভাই ব্রুকুচকে তাকিয়ে বলেন, ক্রাশ মানে তো উল্টাপাল্টা। ছি তো হাছি, এই ছিল তোমার মনে? আমার বউ জানে তো মহা সমস্যা। বিহান ভাই সব সময় এমন অত্যাধিক কথা বলে থাকেন। বিবর ভাই বলে উঠলেন, রিয়া, আমার নাম্বার কি দিয়ে সেভ রেখেছো? বাসপান কা পেয়ার? বাচপান কা দুশ্মন। আপনি আর তিয়াস ভাই আমার ইজ্জত রাখলেন না, ক্লাসের কাউকে প্রপোজ করতে বাদ দিয়েছেন শুনি। বিহান ভাই বলে উঠলেন, রিয়া, তোমাদের ক্লাসের বাচ্চাদেরও এই বুড়া খাটাস মফিজরা প্রপোজ করে। এরা কিন্তু জীবনে দাঁত ব্রাশ করে না, সাবধান। আমার যত বিবাহিত বান্ধবী সবাইকে এরা প্রপোজ করছে। আমি ইজ্জতের ভয়ে বলি না যে তারা আমার ভাই হয়, প্রেস্টিজ বলে কিছুই থাকবে না। তিয়াস ভাই বলল, বিহান ভাই তাহলে কি বলেন আমাদের কথা? বলি, হবে কোনো নাপিত টাপিত কিছু? ঠিকই বলেছেন, বিহান ভাই ব্রাশ করেন না। আগের দিন বিপর ভাইয়ের মুখের বিশ্রী গন্ধে আমি বাসে ওনার গা ভরে বমি করে দিয়েছিলাম। রিয়া আর বিহান ভাইয়ের কথায় সবাই হেসে গড়াগড়ি দিচ্ছিল। মেহু আপু বলল, বিহান ভাই, আমরা এতবার আসতে বললাম আসলেন না, হুট করে এলেন যে? আসতামই না, তোমাদের ভাবি রাত 12টায় ফোন দিয়ে বললো আমাকে অনেকদিন দেখে না, তার মুখের কথাকে আমি ফেলতে পারি। সে যখনই ফোন দিয়েছে বিহানের মোড় এখানে হাজির। তাহলে বিহান ভাই, ভাবি কি নড়াইলেরই? সেটা বলা যাবে না, হতেও পারে। আপনি ভাবির কথা এত গুরুত্ব দেন?
তাহলে তো আপনি ভাবিকে মারাত্মক ভালোবাসেন। আপনার শ্বশুর মনে করেন বিলেন হয়ে দাঁড়ালো, বলল অমুক চৌধুরীর মেয়ের যোগ্য না তুমি, যেমন সিনেমায় রাজীব বলে, তখন কি করবেন? সিনেমায় শুধু চৌধুরী না, খানও থাকে। আমার মুখের দিকে তাকিয়ে ঠোঁটে মৃদু হাসি নিয়ে বললেন, সেই জন্যই তো ডাক্তারি পড়া আমার। বলবো শ্বশুর মশাই, আপনার মেয়ের অবস্থা ভালো না, আইসিইউতে আছে, আপনার জামাইকে ছাড়া বাঁচবে না, আমার হাতে তুলে দিন। ওনার কথা শুনে আমি বাকরুদ্ধ হলাম। এই মানুষটার মাথায় এত সুন্দর সুন্দর আইডিয়া কিভাবে আসে? আজ বিহান ভাই আর আমার মাঝে কোনো দূরত্ব নেই, মনে হচ্ছে মনের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। ছাদে সবার আড্ডার মাঝে বারবার চোখাচোখি হচ্ছে আমাদের। কাজিনরা সবাই মিলে অনেক আনন্দ করছিলাম আমরা। কিছুক্ষণ পরে কেক কাটবো আমরা। নিচ থেকে বিবর ভাইয়ের আম্মু ডাকলেন কারা যেন এসেছে বাড়িতে। বিহান ভাই আর আমি দোতলার বেলকনিতে এসে দাঁড়ালাম। হঠাৎ বাড়ির ভেতরে অচেনা কিছু মানুষের প্রবেশ হলো। 2টা মেয়ে আর 2টা ছেলে। তাদের মাঝে একটা মেয়েকে দেখে ভড়কে গেলাম আমি। খুব অবাক লাগলো আমার কাছে। রমিম ভাইয়া বললেন, বিহান, প্রিয়সী এসেছে তোকে সারপ্রাইজ দিতে। বিহান ভাই অবাক হয়ে ভ্রুকুচকে তাকিয়ে পড়লেন আমার দিকে। আমার হাসি খুশি মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। আমার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে একরাশ মলিনতা ভর করেছে। এই তাহলে সেই প্রেয়সী যার চিন্তায় এতদিন কুড়ে কুড়ে আমাকে খেয়েছে। এই তাহলে সেই মেয়ে যে আমাকে ফুলের দোকানে এতগুলো বাজে কথা শুনিয়েছিল। স্টপ ইট, এটা কি হচ্ছে? এটা কি বেডরুমে তোর হাজবেন্ডকে পাইছিস আর মনে জড়িয়ে ধরছিস? এটা আমার বাড়ি, এখানে আমার আব্বা আম্মা ভাই বোন সবাই আছে। এখানে কালচার এমন না। এখানে মেয়েরা ছেলেদের কাছাকাছি গেলে নিজে থেকে দূরত্ব বজায় রাখে, কারণ তারা মনে করে একটা ছেলের সংস্পর্শে গেলে তাদের সম্মান নষ্ট হবে। বিহান, গ্রামে এসে তুই কেমন হয়ে যাচ্ছিস? একটা মেডিকেল এর স্টুডেন্টের মুখে এমন কথা মানায় না। বিহান ভাইয়ের দৃষ্টি। হঠাৎ বিহান ভাইয়েরও মোডের চেয়ে কি হলো একরাশ বিরক্তি দেখা যাচ্ছে ওনার মধ্যে, তবু অনিচ্ছাকৃত হাসি। আমি হেসে দিয়ে বললাম, না না আপু। আপনি জড়িয়ে ধরুন। জড়িয়ে না ধরলে উইশ করাটা সম্পূর্ণ হবে না। প্রেয়সী আমাকে বলল, তুমি না দিয়া সেই ফুলের দোকানের মেয়েটা? আমি বললাম, যাক বলেননি তাহলে। প্রেয়সী আপুর সাথে আরেকটা আপু এসেছে, সেই আপুটার নাম অবনী। অবনী আপু বললেন, এই কি সেই বিহান? বিহান ভাই কথা ঘুরিয়ে বললেন, আচ্ছা তোরা আসবে, আমাকে জাস্ট বলবি তো। আর বুঝলাম না হঠাৎ কি মনে করে, আমি তো জাস্ট এলাম ঢাকা থেকে, তোরা আসবে আমাকে জানাবে না? বিহান ভাইয়ের 2 বন্ধু বলল, ভেবেছিলাম ঢাকায় সেলিব্রেশন করব, কিন্তু তুই তো চলে এলি। তোর জন্মদিন বলে কথা, আমরা কি সেলিব্রেশন করতে পারি না ভাই? আর প্রথমবার তোদের বাড়িতে এলাম, একটু খাতির যত্ন কর। এমন সময় আমার 2 মামি এগিয়ে এলেন, বিহান ভাইয়ের পরিচয় করিয়ে দিলেন। আম্মু, আমার ফ্রেন্ডরা। আমার 2 মামি স্বভাবসুলভ হাসি দিয়ে বলেন, তোমরা এসেছো, আমরা খুব খুশি হয়েছি। তোমাদের যখন মন চাইবে তোমরা আসবে। প্রেয়সী আপু বিহান ভাইয়ের আম্মুকে সালাম করে বললেন, আপনি চাইলেই আজীবন থাকবো আন্টি। মামি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা মা, থেকো। আর সালাম করছো কেন? পায়ে হাত দিয়ে আজকাল সালাম কেউ করে না, দেখি না তো তেমন। প্রেয়সী আপু এমনভাবে সালাম করলেন যেন উনি এবাড়ির বউ, তাই শাশুড়িকে সালাম করলেন। ওপর থেকে বিবর ভাইরা সবাই নেমে এলো। মামি সবাইকে নাস্তা খেতে দিলেন, আমি হাতে এগিয়ে দিচ্ছি। প্রেয়সী আপু বলে উঠলেন, দিয়া, তুমি না এই বাসায় আত্মীয়, তাহলে তুমি কাজ করছো কেন? তুমিও বসো, নাস্তা করো। বিহান ভাই বলে উঠলেন, এবারের আত্মীয় না বউ, এই জন্য আত্মীয়দের আপ্যায়ন করছে। আমি প্রেয়সী আপুকে বললাম, এটা আমার নিজেরই বাড়ি আপু, আগে কখনো আসেননি তো তাই জানেন না। বিবর ভাইদের সাথে বিহান ভাইদের বন্ধুদের পরিচয় হলো। যাক, জমিয়ে সবাই আড্ডা দিচ্ছে। আবার আমার মনের মাঝে অদ্ভুতভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রেয়সীর বিহান ভাইকে নিয়ে অতিরিক্ত মাতামাতি দেখে আমার খুবই রাগ হচ্ছে। বিবর ভাই বলে উঠলেন, প্রিয়সী আপু, আপনি যা করছেন, বিহানের গপ দেখলে কিন্তু বিহানের ব্রেকিং নিউজ আছে কপালে, শিওর। এদিকে বিহান ভাইয়ের চোখে মুখে কি মারাত্মক বিরক্তি, সেটা বলে প্রকাশের মতো নয়। ঢাকা থেকে আসা বিহান ভাইয়ের আরেকজন বন্ধু বলে উঠল, কিসের ব্রেকিং নিউজ? বিহানের কোনো গফ নেই, ও সারা জীবন বলে ওর এক পিচ্চি আছে, ও
ওর এক পিচ্চি আছে, সারাদিন তার নাম গুনগানি করে, কিন্তু কই এখনো রিলেশনে যায়নি। এই জন্যই বিহানের গপ হিসেবে আমরা প্রিয়সীকেই সিলেক্ট করেছি। আর বিহান যে মেয়েটির কথা বলে সেটা মেবি রূপকথার কেউ। চেঞ্জ দ্য টপিক প্লিজ। বিষয়টা নিতে পারছি না। আর প্রেয়সী তোকে কতবার বলবে এগুলো বাদ দে, আমার খুব বিরক্ত লাগে এগুলো। আর তুই যা করছিস আমাকে নিয়ে, আমার আম্মু কাকি মনি মামা ব্যাপারটা কোন চোখে দেখবেন? এখানে আমার একটা সম্মান আছে, হ্যাঁ? দয়া করে এগুলো থেকে বিরত থাক প্লিজ। আর হ্যাঁ, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, এটা সত্য, সে সত্যি আছে আর আমি তাকে ভীষণ ভালোবাসি। তাই আমি তাকে কারোর সামনে প্রেজেন্ট করি না, নিজেকেও তার সামনে প্রেজেন্ট করি না। বিহান, তোর হাইট আর প্রেয়সীর হাইট একই রকম, দুইজনই মেডিকেলের স্টুডেন্ট। প্রেয়সী দেখতে অনেক সুন্দর, তোদের যা মানায় না। আর তুই যে মেয়ের কথা বলিস, সিরিয়াসলি বলছি, তোর সাথে একদমই যায় না তাকে। এই দিয়া, তুমি বলো, প্রেয়সীর সাথে মানায় না ভালো বিহানের? আমি অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে বললাম, মেহু, তোয়া, তিয়াস, বিভোর ভাইয়া সবাই বলল, বিহান ভাই ইনিই কি তাহলে আপনার তিনি? হাইট, গায়ের রং, যোগ্যতা, প্রফেশন, টাকা, স্কিন কালার, এগুলো কখনো মেড ফর ইচ আদার হওয়া যায় না। তখনই হওয়া যায় যখন এগুলোর ঊর্ধ্বে গিয়ে দুজন দুজনকে বুঝতে পারে, দুজনের না বলা কথা অনুভব করতে পারে, দুজন দুজনকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে। বিহান ভাইয়ের কথা শুনে ওনার বন্ধুদের মুখ কালো হয়ে গেল। আমি ওখান থেকে উঠে নিচে চলে গেলাম মামির কাছে। মামির সাথে খাবার গোছাতে সাহায্য করছি। এমন সময় অবনী নামের মেয়েটি মামির কাছে এসে বললেন। মামি হেসে দিয়ে বলল, বিহানের যেমন পছন্দ তেমন মেয়ে দেখেই বিয়ে দেব। আন্টি, বিহানের কিন্তু প্রেয়সীর সাথে একটা রিলেশন আছে, হয়তো লজ্জায় বলতে পারে না। আপনি না হয় বিহানের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করুন। মামি কাজের দিকেই মন দিয়ে বললেন, আমার ছেলের লেখাপড়া আগে শেষ হোক, তারপর বিয়ে। তার আগে বিয়ে করলে আমি সেটা মেনে নেব না। তাছাড়া আমার ছেলের বেস্ট ফ্রেন্ড আমি, কখনো আমাকে এমন কিছুই বলেনি। যদি আমার ছেলে এমন কিছু বলে তখন না হয় ভাবা যাবে। মামির থেকে খুব একটা পাত্তা না পেয়ে অবনী আপু আবার চলে গেল। এখন কেক কাটার মুহূর্ত। ভেবেছিলাম আজ আমার বানানো কেক দিয়ে বিহান ভাইয়ের জন্মদিন পালন করব আর ওনাকে মনের কথা জানাবো। ছাদটা যে এত সুন্দর করে সাজালাম উপভোগ করছে সে অন্য কেউ। বিহান ভাই তার বন্ধুদের আনা কেকটাই কাটতে বাধ্য হলেন। নিজের বেস্ট ফ্রেন্ডরা বাড়ি বয়ে এসেছে, তাদের সাথে তো আর খারাপ ব্যবহার করা যায় না। বিহান ভাইয়ের জায়গা থেকে উনি ঠিকই আছেন। আমি ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছি, মনের মাঝে ভীষণ অশান্তি হচ্ছে, চাইলেই কান্না করতে পারছি না। এমন সময় অবনী আর আরেকটা ছেলে আমার কাছে এসে বলল, শুনেছি তুমি নাকি বেশিরভাগ এইখানেই থাকো, নিজেদের বাড়ি ছেড়ে মামা বাড়ি এসে থাকো কেন এত? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রেয়সীর জন্য তোমার মুড অফ। কিছু মনে করো না, প্রেয়সীর হাইট, গায়ের রং, শিক্ষাগত যোগ্যতা কোনোটাই তুমি ওর পায়ের ধুলার সমানও না। বিহান তোমাকে নিয়ে মজা করবে, ফান করবে, কারণ তুমি ছোট। ছোটদের সাথে মজা করতে সবারই ভালো লাগে, কিন্তু কেউ তাকে বিয়ে করতে চায় না। বিয়ের জন্য ম্যাচুরিটি সম্পন্ন মেয়ে লাগে। বিহানের একটু একটু টান আছে তোমার প্রতি, তবে তুমি এটা সিরিয়াসলি নিও না। তাকিয়ে দেখো ওদের দিকে, আশা করি বুঝবে কি বলতে চাইছি। বিহানের পাশে প্রেয়সীকে যেমন মানায় কোনো দিকেই তোমাকে মানাবে না। তোমার বয়সটাও কিন্তু এক নয়। জীবনে এত বড় অপমান কেউ কখনো করেনি। আমার হাইট, যোগ্যতা, গায়ের রং নিয়ে এত বাজেভাবে কেউ বলবে আমি সেটা ভাবতেও পাইনি। রেগে গিয়ে বললাম, আপনাদের বিহানকে নিয়ে আমার মাথা ব্যথা নেই, যা বলার গিয়ে বিহানকে বলুন। আমাকে বলছেন কেন শুনি? আপনাদের সুন্দরী বান্ধবী আর সুন্দর বন্ধুকে আসলেই ভালো মানায়, কিন্তু বিলিভ মি, আই ডোন্ট কেয়ার। বিহান ভাইয়ের সাথে এত ভালো মানায় যখন আপনাদের চিন্তা কিসের? তাকিয়ে দেখি প্রেয়সী বিহান ভাইয়ের গালে কেক মাখিয়ে দিচ্ছে। দেখে নিজের ভেতরে আরো ঘেন্না লাগছে, রাগ লাগছে, কান্না পাচ্ছে। এরই মাঝে বিহান ভাই বারবার আমাকে মেসেজ করছেন, একটু নিচে চল প্লিজ। আমার সাথে কথা বলছিস না কেন? এত ইগনোর করছিস কেন? বিহান ভাই এত ভিড়ের মাঝে বারবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি এড়িয়ে গিয়েছি। হঠাৎ বিহান ভাই ভীষণ রেগে গিয়ে বললেন,
প্রেয়সী, তোকে আমি অ্যালাউ করেছি তার মানে এই না যে তুই যা তা করবি। এগুলা কি ভালোভাবেই জানিস, এগুলো জাস্ট অসহ্য লাগে আমার। আশা করি এতদিনে জেনে গেছিস আমি কেমন। কাউকে ভীষণ ভালোবেসে ফেলার পরে নিজের মন বোধ হয় আর নিজের কন্ট্রোলে থাকে না। নিজের অনিচ্ছায় মন অন্য কারো দখলে চলে যায়। মন একবার কারো দিকে ঘুরে গেলে তাকে আর ফেরানো যায় না। এই কিশোরী মনটা যে বিহান ভাই কেটে নিয়েছে শুধুই কি যাতনা দেওয়ার জন্য। কত স্বপ্ন নিয়েছিলাম আজ আমার বানানো কেকটা দিয়ে ওনার জন্মদিন পালন করব, কিন্তু চাইলেই কি আর মানুষ তা পায়? মানুষ ভাবে এক, হয় আর এক। প্রেয়সী রানা কেকেই পালিত হয়ে গেল বিহান ভাইয়ের জন্মদিন। জীবনে সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কারো করা ভীষণ অপমান সহ্য করতে পারি না। প্রেয়সীর আনার থেকে বেটার ভালো কথা আমি তো কম্পেয়ার করতে যাইনি তার সাথে নিজেকে। আর কোনো দিন ওই নিষ্ঠুর বেইমান বিহান ভাই মানুষটার কথা ভাববো না। কেন ভাববো আমি? কি হই আমি ওনার? কিছুই তো না। অহেতুক কষ্ট ছাড়া কি পেলাম আমি? রাত 8টার দিকে বাড়িতে প্রবেশ করলাম আমি। মুখে কোনো কথা নেই। আম্মু আমাকে দেখে বলল, কিরে দিয়া, এত সকালে চলে এলি যে? তোদের না আজ থেকে আসার কথা ছিল? আম্মুর কথার কোনো উত্তর দিলাম না আমি, কারণ আম্মুর কোনো কথা আমার কানে বাজছিল না। আমার মন ধ্যান চিন্তা সবটাই ছিল ও বাড়িতে ঘটে যাওয়া ঘটনার উপর। আম্মু এবার সন্ধিয়ানভাবে বলল, কিরে রিয়া, কোথায়? আর কাউকে দেখছি না যে। তুই কি একা আসলি নাকি রিয়া? কি বললি তুই? একাই আসলি এত রাতে? তুই এত দূর থেকে একা চলে আসলি? শহরের মদখোর গাঁজাখোর এর অভাব নেই। যদি কেউ কিছু করতো বলতো বা কিছু করে ফেলতো, কি করতাম? আমি এখন ছোট নেই আম্মু, এইটুকু রাস্তা আমি একাই আসতে পারি। খুব সাহস বেড়েছে তাই না তোর? নিজে খাম খেয়ালি মতো চলাফেরা শিখে গিয়েছিস। দিন দিন এত অসভ্য হচ্ছিস তুই। তোর বাবা আসুক। তুই কোন সাহসে একা একা আসলি? সেটার কৈফিয়ত দিতে হবে না তোকে? কেন শুভকে বললে কি তোকে নিয়ে আসতো না? বেয়াদব মেয়ে কথাকার। ভাবতেই আমার কেমন লাগছে। একা চলে আসলি কেন তুই এত দূরে? প্লিজ আম্মু, এবার একটু থামো। সব সময় এত শাসন আমার ভালো লাগে না। তাছাড়া তোমার মেয়ে এতটা রূপসী নয় যে কোনো ছেলের নজর দিবে। তোমার মেয়ের হাইট এতটা মারাত্মক ভালো না যে ছেলেরা দেখে পাগল হয়ে যাবে। কতটা কুৎসিত মেয়ের জন্ম দিয়েছো তুমি জানো না? নিজেই তো কেমন বাজে চেহারার তোমার মেয়ে। জানোই তো কেমন বাজে চেহারা তোমার মেয়ে। জেনে বুঝে এগুলো আজগুবি কথা কেন বলো? আম্মু আমার রিয়াক্টে দেখে অবাক হয়ে গেল, কারণ আগে কখনো আম্মুর সাথে এমন ব্যবহার আমি করিনি। খুব গতির সাথে নিচের রুমে গিয়ে দরজা খুলে জোরে লাগিয়ে দিলাম আমি। ফ্লোরে বসে বিছানায় মাথা দিয়ে শুয়ে রইলাম আমি। চোখ দিয়ে অনবরত ঝরে যাচ্ছে চোখের পানি। কিছুক্ষণ পরে মামি ফোন দিলেই আম্মুর কাছে। মামি আম্মুকে প্রশ্ন করলেন, দিয়া কি বাড়িতে গিয়েছে? বাড়িতে এসেছে ভাবি, কিন্তু তোমরা তো জানোই দিয়া ছেলে মানুষ। একটু দেখে শুনে রাখতে পারলা না ওকে? এতগুলা মানুষ থাকতে এত রাতে একা বাড়িতে চলে আসলো। ভাবি, এই মেয়ে কবে একটা ঘটনা ঘটিয়ে ছাড়বে বলতে পারছি না আমি। মামি ফোনটা কেটে দিয়ে বিহান ভাইকে ডাকলেন। অলরেডি আমাকে অনেক খোঁজাখুঁজি চলছিল। বাড়ির কোথাও না পেয়ে আম্মুর কাছেই ফোনটা দেওয়া মামির। আমার ফোনে অসংখ্যবার বিহান ভাইয়ের ফোন। অনবরত মেসেজ করেই যাচ্ছেন, কিন্তু আমি কোনো উত্তর দিলাম না। নাম্বার সহ ব্লক করে দিলাম। রাত 11টা বাজে। কি মনে করে ফোনের দিকে তাকালাম, দেখি বিবর ভাইয়ের ফোন। অনেকবার মেসেজ করেছে বিবর ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা আছে নাকি। ছাদে যাওয়ার জন্য অনুরোধ করলো। বিবর ভাইয়ের অনুরোধ আমি ফেলতে পারলাম না। বিবর ভাই রিকোয়েস্ট করলে কেউ যেন না জানে যে আমি ছাদে এসেছি। বিবর ভাই ঠিক কেন আমাকে এভাবে অনুরোধ করেছেন জানি না। আস্তে করে ছাদের দিকে গেলাম। ছাদে গিয়ে দেখি কেউ নেই। কিছুক্ষণ পরে দেখি মই বেয়ে কেউ একজন উঠে আসছে। বিহান ভাইকে দেখে আমি অবাক হয়ে গেলাম। উনি এখানে এখন? ওনার বাড়িতে না ওনার প্রিয়জন এসেছে? তাছাড়া এখানে তো বিবর ভাইয়ের আসার কথা। উনি কেন? ওনাকে দেখে আমি পেছন দিক ঘুরে রওনা হতে হাত ধরে টান দিলেন। প্রচণ্ড রাগে আমার শরীর জ্বলছে। তার মানে বিবর ভাইয়ের ফোন থেকে উনি মেসেজ দিচ্ছিলেন। হাত খুব জোরে ঝাড়ি দিয়ে বললাম, ছাড় বলছি। উনি হাতটা ধরে রেখে বললেন, এত রাগ? রাগের কি আছে, ছাড়ুন আমার হাত।
আমার একটুও পছন্দ হচ্ছে না ব্যাপারটা যে আপনি আমার হাত ধরে রেখেছেন। কেন, কি হয়েছে? কি করেছি আমি? কিছুই করেননি। আমার ঘেন্না লাগছে জাস্ট আপনার স্পর্শ। মিথ্যাবাদী, মিথ্যুক মানুষ। এত ঘৃণা করিস আমায়? কখন এমন হয়ে গেলি তুই? আমি একটুও পিচ্ছি না বিহান ভাই। আর আপনার করছেন কেন? আমি কি আপনার সম্পত্তি নাকি? দিয়া মানে বিহানের আকাশের রংধনু। এত রাগ করার কি হচ্ছে বল প্লিজ। আমার কেন রাগ হবে? কোন অধিকারে রাগ হবে? আপনি আমার মামাতো ভাই, আমি আপনার ফুফাতো বোন। এর বেশি তো কিছুই না। এত রাগের কি আছে? তোকে বোন বলে ভাবি নাই। তুই মানে আমার আকাশের রংধনু। তুই ছাড়া বিহানের আকাশে চাঁদ ওঠে না, এটা বুঝিস না? আমি আপনার কি ক্ষতি করেছি বিহান ভাই? কেন বারবার আমাকে ভাঙতে আসেন আর গড়তে আসেন? দয়া করে আমাকে মুক্তি দিন প্লিজ। ক্ষতি তো তুই আমার করছিস। আমার এই যেতে ছেলেটাকে বই করে ফেলছিস। এই যে তোর রাগকে আমি ভয় পাচ্ছি, তোর রাগ হলে আমার ভেতরে কষ্ট পাচ্ছে। এটা কি কম বড় ক্ষতি? আপনি এখান থেকে আপনার সুন্দরী বান্ধবীদের কাছে যান, যে দেখতে সুন্দর, হাইট ভালো, ডক্টর। সেখানে গিয়ে এগুলো বলবেন বিহান ভাই। সে কোটিপতির মেয়ে, আপনার জন্য দামি গিফট আনতে পারে। আমার মতো অযোগ্য কালো শর্ট গরিব না। বুঝছি, রাগে মাথা ঠিক নেই। এতটুকু মাথায় এত রাগ থাকে, বাবা। আচ্ছা, রাগটা পরে দেখাস প্লিজ। এত কষ্ট করে বানানো কেকটা কাটবি না? আমি রাগী দৃষ্টি নিয়ে তাকালাম ওনার দিকে। বিহান ভাই বললেন, ফ্রিজ খুলেছিলাম পানি বের করতে, হঠাৎ কেকটা চোখে পড়লো। দেখেই বুঝছিলাম এটা বিচ্ছি বানিয়েছে তার রাক্ষস ভাইয়ের জন্য। তাকে কোথাও খুঁজে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। আম্মু আচ্ছা বকুনি দিল, ভাবলো তোর ছেলেই তোর বৌমাকে কিছু বলেছে। আচ্ছা, এই যে রাগ দেখিয়ে চলে এলেন আপনি, কি জানেন আপনার একটা ফোন কলে পাগলের মতো ছুটে এসেছিলাম আমি। সে আপনি আমাকে ইগনোর করলেই জন্মদিনের মানে হয় না। এগুলো নিয়ে মাতামাতি ভালো লাগে না, কিন্তু তার ফোন কলেই তো ছুটে আসা আমার। কেকটা বিহান ভাইয়ের হাত থেকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলাম আমি। কোনো কেক কাটবো না আমি। বিহান ভাইয়ের মুখটা মলিন হয়ে গেল। ওনাকে বললাম, 1 মিনিট দাঁড়ান। বলেই ওনার দেওয়া গিফটগুলো 1 মিনিটের মাঝে রুম থেকে সব নিয়ে ওনার মুখের উপর ছুঁড়ে ফেলে দিলাম। আজ আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম আপনাকে নিয়ে। আমি জানি আপনি বকুনি দিতেন, তাও আমি রেডি ছিলাম। আপনাকে নিয়ে মনের মাঝে তৈরি হওয়া ফিলিংসগুলো একটু একটু করে দানা বাঁধছিল আমার মনে। আপনাকে আমি ভালোবেসেছিলাম বিহান ভাই, ভীষণ ভালোবেসেছিলাম। কিন্তু আপনি আমার কিশোরী মন নিয়ে খেলা করেছেন। নিজের প্রেমিকা থাকতেও আমার সাথে প্রেমিকা সুলভ আচরণ করেছেন। আপনার বন্ধুরা আমাকে যে অপমান করেছে, আমি কোনো দিন সেটা ভুলবো না। আজ থেকে আপনাকে আমি চিনি না, চলে যান এখান থেকে। সেদিন রাগে অভিমানে আমার মাথা ঠিক ছিল না। বিহান ভাইয়ের মুখটা ছিল ভীষণ মলিন। ছাদ থেকে চলে এসে ওনাকে ব্লক করে দিলাম সব জায়গা থেকে। প্রায় 15 দিন কেটে গিয়েছে, আর কোনো যোগাযোগ নেই কারোর সাথে কারোর। বিহান ভাই আর একবারের জন্য আমার খোঁজ নেননি বা কারোর সাথে যোগাযোগ করেননি। আমিও নিজের মতোই রয়েই গেলাম। বিহান ভাইকে বোধহয় প্রথমবার কেউ এত অপমান করেছে। যা ইচ্ছা করুক, যা ইচ্ছা ভাবুক, আমার কিছুই যায় আসে না। হঠাৎ দেখি ফোনে 10টার মতো মিস কল। নাম্বারটা সম্পূর্ণ অচেনা, আগে কখনো দেখিনি। কারো দরকারি কল ভেবে কল ব্যাক করলাম। ফোনটা কিয়াতে দিয়ে কল ব্যাক করলো। ফোনের ওপাশ থেকে অচেনা একটা ছেলের কণ্ঠ আমার নাম ধরে ডাক দিল। তুমি দিয়া, রাইট? জি, আমি দিয়া। তোমার সাথে আমার একটু ইমার্জেন্সি কথা ছিল। আপনাকে তো চিনলাম না ভাইয়া। আমি বিহানের ফ্রেন্ড। সেদিন আমাকে দেখেছিলে বিহানের জন্মদিনে। আই এম সরি দিয়া, তোমার সাথে যেটা হয়েছে সেটা অনেক বড় অন্যায় হয়েছে। আমি আসলে জানতাম না অবনী আর নেহাল তোমার সাথে এতটা বাজে ব্যবহার করেছে। আমি পরে সব জানতে পেরেছি ওরা তোমাকে কি কি বলেছে। প্লিজ ভাইয়া, এগুলো শুনতে ভালো লাগছে না, ফোনটা রাখছি। বিহান আর ডাক্তারি পড়বে না দিয়া। কথাটা শুনেই বুকটা কেঁপে উঠল আমার। বিহান ভাইয়া আর পড়বেন না মানে? কৌতূহল নিয়ে জানতে চাইলাম, কেন ভাইয়া, কি হয়েছে? জানোই তো বিহান যা বলে তাই করে, এক রেখা জেদি ছেড়ে। ওর সিদ্ধান্ত কেউ পাল্টাতে পারে না, একমাত্র তুমি পারবে আমি জানি। আজ থেকে প্রায় 10 দিন আগে ভার্সিটির মধ্যে অবনী আর নেহাল তোমাকে কি বলেছিল ওটা নিয়ে ফ্রেন্ডরা হাসাহাসি করছিল। বিহান মনোযোগ দিয়ে শুনছিল অবনী প্রেয়সী নেহালের কথা। বিহান গম্ভীর হয়ে গিয়েছিল। আমি মেডিকেল কলেজে বিহানের বেস্ট ফ্রেন্ড, তাই আমি পুরাটা জানি। অনেক মানুষের মাঝে প্রেয়সী বিহানকে প্রপোজ করেছিল।
বিহান প্রেয়সীর 2 গালে 2টা থাপ্পড় মেরেছে প্রচন্ড রাগ নিয়ে এবং বলেছে, এতদিন আমাকে বিরক্ত করিস, আমি কিছুই বলিনি, কিন্তু দিয়াকে হার্ট করার অধিকার আর সাহস কিভাবে পেয়েছিস? নেক্সট টাইম দিয়ার আশেপাশে গেলে অনেক খারাপ হবে সিচুয়েশন। এছাড়া বিহান আরো অনেক রিয়েক্ট করেছিল। আমাদের মেডিকেল কলেজের সবার ক্রাশ ছিল বিহান। এখন সবার মুখে একটা কথা, কে এই দিয়া যার জন্য বিহান এতটা সিরিয়াস? তুমি বিহানের সাথে কথা বলো না, এই কারণেই বিহান আর লেখাপড়া করবে না। প্রচন্ড জ্বর নিয়ে সকালে বাড়িতে গিয়েছে। প্লিজ দিয়া, বিহানকে বোঝাও, রিকোয়েস্ট ইউ দিয়া। ফোনটা কেটে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। মানুষটা কঠিন, কিন্তু ভেতরে ভেতরে কত যন্ত্রণা বয়ে নিয়ে বেরিয়েছে। হঠাৎ দেখি মামির ফোনটা রিসিভ করতেই বলল, দিয়া একটু আসবি মা, বিহান অনেক অসুস্থ, তাছাড়া ও নাকি আর লেখাপড়া করবে না। এক ছুটে যা পড়া ছিল তাই পড়ে চলে গেলাম মামাদের বাড়ি। মামির কোলে মাথা দিয়ে প্রচণ্ড জ্বরে জ্ঞানে নাকি অজ্ঞানে বলছে জানি না, দিয়া আম্মু, আমি আর পারছি না, পৃথিবীর কিছুই ভালো লাগে না। দরজায় দাঁড়িয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলাম আমি। প্রিন্সেস ডায়নার একটা উক্তি এতদিন মনের মাঝে পুষে রেখেছিলাম আমি। যাকে ভালোবাসি সে বাদে পুরো বিশ্ব আমায় ভালোবাসে। মন খারাপ হয়েছে, ভেঙে পড়েছি, কেঁদেছি ওই কঠিন মানুষটার জন্য। এতদিন যাকে হৃদয়হীন ভেবেছি সেই মানুষটাও কাঁদতে জানে এতটা আবেগপ্রবণভাবে, সেটা আগে জানা ছিল না। দরজা ধরে দাঁড়িয়ে রইলাম আমি, এক পলকে তাকিয়ে রইলাম ওই প্রিয় মুখটার দিকে। দিন শেষে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, আমি যাকে ভালোবাসা চাই দিন শেষে তাকে ক্ষমা করতে বাধ্য হৃদয়। তার মলিন মুখ দেখলে কোনো রাগ অভিমান পুষে রাখা যায় না। হঠাৎ করে মামির খেয়াল হলো আমি দরজায় দাঁড়িয়ে আছি। মামি আমাকে বললেন, দিয়া এসেছিস? মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মামি আসছি। বিহান ভাইয়ের কি হয়েছে? মামি মন খারাপ করে বললেন, আমি আর পারছি না দিয়া, ছেলেকে সামলাতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। মানুষ এই জন্য বলে এক ছেলে ভালো নয়। দেখ না, জিদ ধরলে সেই জিদ আর কমে না, যেটা বলবে সেটাই ধরে রাখবে। এই অসময় কিভাবে জ্বরটা বাঁধালো বলতো? আমার অনেক স্বপ্ন দিয়া বিহানকে নিয়ে, কিন্তু ও আর লেখাপড়াই করবে না, ডাক্তারের কাছেও যাবে না, খাবারও খাবে না। এভাবে থাকলে কি করে বাঁচবে ও? আল্লাহ কি দুনিয়ার সব জিদ আমার ছেলেটার মাঝেই দিয়েছেন? একবার যেটা না বলবে পৃথিবীর সব বিসর্জন দিলেও সেটা আর হ্যাঁ হবে না। জানিস, আমার ছেলেটা রাগী হলেও অতটা খারাপও না। ওকে একটু বুঝে নিতে পারলে অতটাও খারাপ না, শুধু একটু বুঝলেই হয়। ধীরে ধীরে ওনার কাছে গেলাম, মাথার কাছে গিয়ে বসলাম। কপালে হাত রাখতে আমার হাত শিউরে উঠল। এতটা তাপ বিহান ভাইয়ের শরীর জ্বরে পড়ে যাচ্ছে। এতটা তাপ উনি কীভাবে সহ্য করছেন? মামিকে বললাম, মামি ডাক্তার দেখাতে হবে না, এতটা জ্বর। মামি বললেন, তুই বিহানকে চিনিস না, ডাক্তারের কাছে কিছুতেই যাবে না। আমি কিভাবে ডাক্তার দেখাবো বলতো? মামিকে বললাম, তুমি তাহলে ডাক্তারকে বলে ওষুধ নিয়ে এসো, আমি জলপট্টি দিতে থাকি, দেখি ওষুধ খাওয়ানো যায় কিনা, চেষ্টা করে দেখি। মামি ওষুধ আনতে বেরিয়ে গেলেন আর বলে গেলেন, দিয়া তেমন অসুবিধা মনে হলে আমাকে ফোন দিস। আমার প্রতি কখনো কারো মায়া জন্মায়নি, শুধু আমার প্রেমে পড়েছিল। কেউ কখনো আমাকে সত্যিকার আর ভালোবাসেনি। আমাদের মাঝে শুধুই প্রেম হয়েছিল, না হলে কেউ কাউকে এতটা ঘৃণা করতে পারে? তাকে হৃদয় নিংড়ে ভালোবেসেছিলাম, সে কেন বুঝে নিতে পারল না আমাকে? সে কি এতটাই ছোট, মনের কথা বোঝে না? তার অবহেলা আমার ভেতরে বিন্দু বিন্দু অসুখের জন্ম দিয়েছে। আমার ভেতরে তাকে দেখার অসুখ ক্রমশ বেড়েছে। এই অসুখে আমি উত্তপ্ত হয়ে বিনাশ হয়ে যেতে চাই। তাকে না পাওয়ার অসুখ আমার কখনোই সারবে না। তাকে বিরক্ত করার অসুখ আমার ভেতরে বড্ড যন্ত্রণা দিচ্ছে। আমার সারা জীবনের রাগ, জেদ তার একটা অবহেলায় দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে গেছে। I need her. প্রচণ্ড জ্বরে বিহান ভাইয়ের আবেগপ্রবণ কথাগুলো ভীষণ কষ্ট দিচ্ছিল আমাকে।
আমার অজান্তেই আমার চোখে 2 ফোঁটা পানি ওনার কপালে গিয়ে পড়ল। উনি চোখ মেলে তাকালেন, তাকিয়ে রইলেন আমার দিকে পলক্ষীনভাবে। জ্বরের তাপটা কমেছে ওনার বেশ খানিক। এতক্ষণে ওনার বলা কথাগুলো মনের মাঝে চিনচিন ব্যথা দিচ্ছিল আমাকে। ওনাকে এমন বাচ্চামো করতে দেখে নিজেকে সামলে রাখতে পারলাম না। ওনার কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম আমি। এই প্রথমবার ওনাকে এভাবে চুমু দেওয়া আমার। এটা শুধুই চুমু ছিল না, ওনার কষ্ট কমাতে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালাম। বিহান ভাই চোখ বন্ধ করে অনুভব করলো আমার মুখে না বলেও ওনাকে নীরবে বোঝানো ভালোবাসা। আজ সারাদিনই মেঘলা ছিল আবহাওয়া। হঠাৎ হাওয়া দিচ্ছে, জানালার পাল্লাগুলো বাড়ি খাচ্ছে, পর্দাগুলো উড়ছে, বাইরে গাছপালা নড়ছে বাতাসে। এক নিমিষে শুরু হলো বাইরে বৃষ্টি, ঝুম বৃষ্টি শুরু হয়েছে। জানালার পাল্লাগুলো লাগিয়ে দিতে গিয়ে দেখলাম মিহু আপু আর শুভ ভাইয়া এক ছাতার নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। দুজন কপত কপতির মতো একজোড়া প্রেমিক প্রেমিকা যুগল হেঁটে যাচ্ছে। কারেন্টও চলে গেল। রুমে গুমোট অন্ধকার। ফোনে লাইট অন করে দিলাম। বিহান ভাই এতক্ষণে নিজের জ্ঞানে এসেছেন। ওনার শার্ট আমি খুলে দিয়েছিলাম খালি গায়ে। জ্বর আবার বৃষ্টিতে ওনার হয়তো ঠান্ডা লাগছে। বিহান ভাই উঠলেন, উঠে জানালা খুলে দাঁড়ালেন। ওনার পাশে গিয়ে আমিও দাঁড়ালাম। কেউ কোনো কথা বলছি না, দুজনেই কিছু বলবো, বাট কি বলবো বুঝতে পারছি না। বিহান ভাইয়ের মুখ ভীষণ মলিন, মুখে কোনো কথা নেই, হাসি নেই, যেন পৃথিবীর সব কষ্ট ওনার মুখে ভর করেছে। বুঝতে পারলাম ওনার ঠান্ডা লাগছে। আলমারি খুলতেই কতগুলো ছবি পড়ল নিচে, যে ছবিগুলোতে শুধু আমি আর বিহান ভাই ছিলাম। ছবিগুলোতে ওনার আর আমার দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত। প্রতিটা ছবির পেছনে লেখা বউ। ছবিগুলো তুলে আবার যথা জায়গায় রেখে দিলাম। একটা চাদর নিয়ে বিহান ভাইয়ের গায়ে জড়িয়ে দিলাম। উনি চাদরটা ভালোভাবে জড়িয়ে নিলেন নিজের সাথে। বিহান ভাইয়ের মাথার মাঝে বোধহয় চক্কর দিয়ে উঠেছে, এক্ষুনি পড়ে যাবে ভাব। আমি ওনার হাত ধরে ফেললাম। মানুষটা ঠিকভাবে কতদিন খাইনি তার ঠিক নেই। শান্ত কণ্ঠে বলে উঠলাম, আপনার শরীর অনেক উইক, আসুন বিছানায় শুয়ে থাকবেন, আমি আপনার জন্য কিছু খাবার বানিয়ে আনছি।